আজকের এই স্পেশাল অ্যানালাইসিসে সবাইকে স্বাগত। আধুনিক বিশ্বে যেসব সংঘাত বা যুদ্ধ চলছে তার পেছনের আসল লজিকটা কি, আজ আমরা সেটাই ডিকোড করতে যাচ্ছি। লোকাল যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে গ্লোবাল পলিটিক্স আর বিশাল অর্থনীতির যে একটা হিডেন কানেকশন আছে, সেটাই আজ আমরা উন্মোচন করব। চলুন দেখি কিভাবে পর্দার আড়ালে ক্ষমতা আর মুনাফার অঙ্কই আসলে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কিভাবে এগোব। প্রথমে সংঘাতময় বিশ্বের বর্তমান অবস্থা, এরপর পলিটিক্যাল ডিস্ট্র্যাকশন হিসেবে যুদ্ধের ব্যবহার, তৃতীয়ত সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের ইকোনমিক্স, তারপর এই বিশৃঙ্খলা থেকে কারা কিভাবে প্রফিট করছে, এরপর দেখব পেট্রোডলার কিভাবে চাপের মুখে পড়ছে এবং সবশেষে গ্লোবাল ফিনান্সিয়াল পাওয়ারের এই যে বিশাল শিফটিং বা ক্ষমতার পালাবদল, সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, আ ওয়ার্ল্ড ইন কনফ্লিক্ট। বর্তমান পরিস্থিতির একটা বেসলাইন সেট করা যাক। 1,70,700 সংখ্যাটার দিকে একবার তাকালেই এর বিশালতা বোঝা যায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রিট ডেটা অনুযায়ী শুধু 2023 সালেই বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতে নিহত মানুষের আনুমানিক সংখ্যা এটি। 2019 সালের পর থেকে সংঘাতজনিত মৃত্যুর একদম সর্বোচ্চ রেকর্ড এটি। এই যে সিপ্রি ইয়ারবুক 2024, এটা আমাদের সামনে একটা রূঢ় বাস্তবতা তুলে ধরছে। গাজা, মিয়ানমার, সুদান কিংবা ইউক্রেনের মতো জায়গায় হাই ইন্টেন্সিটি বা চরম মাত্রার সংঘাত মারাত্মকভাবে বেড়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যুদ্ধগুলো আসলে শুরু হয় কেন, আর কেনই বা এগুলো বছরের পর বছর ধরে চলতেই থাকে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে দ্বিতীয় সেকশনে, কৌশল হিসেবে যুদ্ধ অর্থাৎ পলিটিক্যাল ডিস্ট্র্যাকশন। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যাকে বলা হয় ডাইভার্শনারি ফরেন পলিসি বা দৃষ্টি ঘোরানোর পররাষ্ট্রনীতি। ব্যাপারটা অনেকটা এরকম, যখন কোনো দেশের নেতা অভ্যন্তরীণ সমস্যা, ইকোনমিক ক্রাইসিস বা পাবলিক সেন্টিমেন্টের কারণে ক্ষমতা হারানোর ভয়ে থাকেন, তখন তারা অনেক সময়ই ইচ্ছা করে একটা আন্তর্জাতিক সংঘাতের উস্কানি দেন। মূল লক্ষ্য দেশের মানুষের মনোযোগ ঘরের সমস্যা থেকে সরিয়ে বাইরের একটা কৃত্রিম জাতীয়তাবাদী আবেগের দিকে নিয়ে যাওয়া। একে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় গ্যাম্বলিং ফর রেজারেকশন বা ক্ষমতা পুনরুদ্ধারের জুয়া খেলাও বলা যায়। চলুন ইতিহাসের টাইমলাইন ধরে একটু এগিয়ে দেখি। এটা কিন্তু শুধু আজকের যুগের ব্যাপার না। 1415 সালে রাজা পঞ্চম হেনরির অ্যাগিনকোর্ট যুদ্ধ, 1830 সালে ফরাসি রাজা দশম চার্লসের আলজিয়ার্স আক্রমণ, কিংবা 1982 সালের ফকল্যান্ডস যুদ্ধ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই একই থিওরির রিফ্লেকশন দেখা যায়। আইডিওলজি বা মতাদর্শ যাই হোক না কেন, মানুষের এই প্রবৃত্তিটা যুগে যুগে ফিরে এসেছে। এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা ক্লাসিক উদাহরণ হল 1904 সালের এই কোট বা উদ্ধৃতিটি। রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী ভিয়াচেস্লাভ ভন প্লেভ বলেছিলেন, বিপ্লবের ঢেউ ঠেকাতে দেশের দরকার একটা ছোট্ট এবং বিজয়ী যুদ্ধ। তিনি জাপানের বিরুদ্ধে ঠিক এই জুয়াটাই খেলতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী এই জুয়া মারাত্মকভাবে ব্যাকফায়ার করতে পারে। জাপানের কাছে রাশিয়ার ওই শোচনীয় পরাজয় তাদের ভেতরের বিপ্লবকে থামানোর বদলে উল্টো আরও উস্কে দিয়েছিল। এবার আসা যাক 3 নম্বর সেকশনে, দি ইকোনমিক্স অফ সিভিল ওয়ার। যুদ্ধ কেন সহজে শেষ হয় না তার আসল কারণটা এখানেই লুকিয়ে আছে। একবার ভাবলে অবাক হতে হয়, যদি যুদ্ধ জেতার চেয়ে যুদ্ধটা চালিয়ে যাওয়াটাই বেশি লাভজনক হয়ে ওঠে, তখন কি হবে? এখানেই আসে ভায়োলেন্স বা সহিংসার র্যাশনাল চয়েস। যখন একটা দেশের ফর্মাল ইকোনমি বা মূল অর্থনীতি ভেঙে পড়ে, তখন সেখানে একটা ডার্ক বা শ্যাডো ইকোনমি তৈরি হয়। আর এই নতুন সিস্টেমটাই বিবদমান পক্ষগুলোকে যুদ্ধ চালিয়ে যেতে আর্থিকভাবে উৎসাহিত করে। এই চারটার দিকে একবার নজর দিলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হবে। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে বিভিন্ন গ্রুপ আইডিওলজির চেয়ে প্রফিটকে বেশি গুরুত্ব দেয়। ইসলামিক স্টেট কোটি কোটি ডলার আয় করেছে তেল, কৃষি জমি, এমনকি মানব পাচারের মতো কাজ থেকে। আবার সিরিয়ান রেজিম আয় করেছে আন্তর্জাতিক এইড বা ত্রাণ আর চেকপয়েন্ট ট্যাক্স থেকে। অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোর আয়ের সোর্স হলো চোরাচালান আর মাদক ব্যবসা। সোজা কথায় প্রত্যেকেই এই বিশৃঙ্খলার মাঝে নিজেদের একটা স্ট্রং ইনকাম সোর্স তৈরি করে নিয়েছে। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বর সেকশনে, বিশৃঙ্খলা থেকে প্রফিট, ভায়োলেন্সের একটা আস্ত মার্কেট।
এই জায়গাটাতে এসে ব্যাপারটা একদম মাইন্ড বগলিং মনে হতে পারে। আমরা টিভিতে বা নিউজে দেখি এই পক্ষগুলো একে অপরের চরম শত্রু, কিন্তু পর্দার আড়ালে তারা চুটিয়ে বিজনেস করছে। উদাহরণস্বরূপ, সিরিয়ার সরকার একবার তাদের একটা গ্যাস ফিল্ড মেনটেইন করার জন্য রাশিয়ান ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিল। আর অবাক করার বিষয় হলো, ওই ফিল্ডটা তখন ইসলামিক স্টেটের দখলে ছিল। চুক্তিতে কি ছিল? সরকার গ্যাস পাবে আর আইএস পাবে বিক্রির লভ্যাংশ। বিষয়টা আরও ক্লিয়ার হবে সিরিয়ার আল ওয়াফিদিন চেকপয়েন্টের গল্প শুনলে। অবরুদ্ধ পূর্ব ঘোটায় যখন খাবারের চরম সংকট, তখন এই চেকপয়েন্ট দিয়ে প্রতিদিন প্রায় $1 মিলিয়ন বাণিজ্য হতো। সবচেয়ে শকিং ব্যাপার হলো, সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষ মিলে এই চাঁদাবাজের নেটওয়ার্কটা চালাতো। সাধারণ মানুষের অনাহার আর দুর্গতির উপর দাঁড়িয়ে তারা আক্ষরিক অর্থেই $1 মিলিয়ন বিজনেস করেছে। আর যখন একটা দেশের ইকোনমি পুরোপুরি ধসে যায়, আনএমপ্লয়মেন্ট রেট কোথাও কোথাও 90% গিয়ে ঠেকে, তখন সাধারণ মানুষের কাছে অপশন কি থাকে? এই স্যালারিগুলোর দিকে তাকালেই বোঝা যায়। মাসে $20, $81 বা $136 জন্য কোনো সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়াটা তখন আর কোনো আদর্শের ব্যাপার থাকে না। এটা স্রেফ বেঁচে থাকার জন্য একটা পিওর ইকোনমিক ডিসিশনে পরিণত হয়। আচ্ছা, এবার লোকাল চেকপয়েন্ট থেকে চোখ সরিয়ে গ্লোবাল ইকোনমির দিকে তাকানো যাক। সেকশন 5, দ্য পেট্রোডলার আন্ডার প্রেশার। এখানে প্রথমে পেট্রোডলার কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। সারা বিশ্বে তেলের যে ট্রেড বা বাণিজ্য হয়, সেটার দাম মার্কিন ডলারে নির্ধারণ করার যে সিস্টেম, সেটাকেই পেট্রোডলার বলা হয়। আর এই সিস্টেমটার উপর ভর করেই গ্লোবাল কমার্সে মার্কিন ডলার দশকের পর দশক ধরে একছত্র আধিপত্য ধরে রেখেছে। মূলত 4টা পিলারের উপর এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে: ইউএস আর গালফ স্টেটগুলোর মধ্যকার সিকিউরিটি সম্পর্ক, ডলারের তেলের প্রাইসিং, আমেরিকার তেলের চাহিদা, আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ ডলারের রিজার্ভ থাকা। কিন্তু খেয়াল করলে দেখা যাবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে জিওপলিটিক্যাল টেনশন তৈরি হয়েছে, তাতে এই প্রতিটা পিলার এখন মারাত্মক প্রেশারের মুখে। আমেরিকার দেওয়া সিকিউরিটি গ্যারান্টির ক্রেডিবিলিটি এখন আগের চেয়ে অনেকটাই প্রশ্নের মুখে। আর এর রেজাল্টটা কত বড় হতে পারে তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। $82 বিলিয়ন। জিওপলিটিক্যাল রিস্ক বেড়ে যাওয়ার কারণে মাত্র 1 মাসের ব্যবধানে বিদেশি সেন্ট্রাল ব্যাংকগুলো $82 বিলিয়ন মূল্যের ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। 2012 সালের পর থেকে ফরেন ব্যাংকগুলোর ইউএস বন্ড হোল্ডিংয়ের এটা একদম লোয়েস্ট লেভেল। তো এর ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ছে? আমাদের শেষ সেকশন, পাওয়ার শিফটিং বা গ্লোবাল ফিনান্সিয়াল পাওয়ারেরই নতুন অর্ডার। এই প্রজেকশন যা একটা দুর্দান্ত ছবি তুলে ধরছে। খেয়াল করুন, গালফ বা উপসাগরীয় তেলের মেন মার্কেট এখন পুরোপুরি এশিয়ার দিকে শিফট হয়ে গেছে। 2025 সালের প্রজেকশন বলছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রে যে পরিমাণ তেল রপ্তানি করবে, তার চেয়ে প্রায় 5 গুণ বেশি করবে চীনে, আর প্রায় 3 গুণ বেশি করবে সাউথ কোরিয়া আর জাপানে। তো মেন বায়ার যখন এশিয়ায়, তখন সব ট্রানজ্যাকশন শুধু ইউএস ডলারে করার বাধ্যবাধকতাটাও কিন্তু আর আগের মতো থাকছে না। আর এই -14% সংখ্যাটা হলো সেই শিফটিংয়ের সবচেয়ে বড় প্রমাণ। 2000 থেকে 2025 সালের মধ্যে গ্লোবাল হার্ড কারেন্সি হিসেবে ইউএস ডলারের শেয়ার 14% পয়েন্ট কমে গেছে। এটা হয়তো একদিনে হয়নি, কিন্তু এটা ডি-ডলারাইজেশনের একটা সাইলেন্ট এবং স্টেডি প্রসেস। গ্লোবাল ট্রেডে ডলারের এই একাধিপত্য যে ধীরে ধীরে কমছে, তা একেবারে স্পষ্ট। তো আজকের এই পুরো অ্যানালাইসিস শেষে আমাদের সামনে একটা বিশাল বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। আধুনিক এই যুদ্ধের চারপাশের যে বিশৃঙ্খলা বা কেয়স আমরা দেখছি, এটা কি আসলে নতুন একটা গ্লোবাল ফিনান্সিয়াল অর্ডার বা বিশ্ব ব্যবস্থার জন্মেরই কোনো সিগন্যাল? আমরা দেখলাম কিভাবে দেশের ভেতরের পলিটিক্স, লোকাল লেভেলের যুদ্ধ ব্যবসা আর সবশেষে বিশাল গ্লোবাল ইকোনমি সবকিছু একটা সুতোর গাঁথুনিতে বাঁধা। এই চেঞ্জিং ডাইনামিক্স শেষ পর্যন্ত পৃথিবীকে কোথায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে এরকম আরও চমৎকার কোনো টপিক নিয়ে আবারও কথা হবে।